বাই বাই দাদু ভাই। টাটা ঠাম্মি। স্কুল থেকে ফিরে এসে কিন্তু বাকি গল্পটা শুনবো। এই বলে দাদু আর ঠাম্মির গালে হামি দেয় ছোট্ট তাতান, ওরফে সৌমাল্য। ওদিকে শোনা যায় তাতানের মা রঞ্জিতার গলা। হোয়াট রাবিস তাতান, আর কত আদিক্ষেতা করবে শুনি ওদের সাথে? উই আর গেটিং লেট ফর ইউর স্কুল। আমাদের দেরি হয়ে যাচ্ছে। কলকাতা শহরেই একটা বিখ্যাত নামকরা স্কুলে পড়ে তাতান। বৌমার গলার আওয়াজ পেয়ে তাতানের দাদু বলে ওঠেন, যাও দাদু ভাই, জলদি যাও, নইলে তোমার মা রাগ করবে, আর স্কুলে গুড বয় হয়ে থাকবে। এই বলে যা হোক করে নাতিকে বুঝিয়ে শুনিয়ে ওকে নিয়ে বারান্দায় বেরিয়ে আসেন বুড়ো বুড়িতে মিলে। তাতানের মা রঞ্জিতা তখন গাড়িতে বসে, এক হাত দিয়ে রোদ চশমাটা ঠিক করতে করতে আর এক হাত দিয়ে ছেলেকে এক টান মেরে গাড়িতে তুলে নিয়ে রঞ্জিতা স্বামী শুভকে হুকুম করে, লেটস স্টার্ট শুভ। চোখের পলকে গাড়িটা হুশ করে বেরিয়ে যায়। রঞ্জিতার আচরণে বোঝাই যাচ্ছে ও রীতিমতো বিরক্ত। সাথে সাথে ঘরে চলে আসেন অজয়বাবু এবং ওনার স্ত্রী অনুপমা দেবী। বারান্দায় খুব বেশিক্ষণ থাকাটা পছন্দ করে না ওনাদের বৌমা রঞ্জিতা। চাকরি থেকে অবসর গ্রহণের পর কি সুন্দর বারান্দায় বসে সময়টা কেটে যেত অজয়বাবুর। বেতের সোফায় বসে সুরুত সুরুত করে চায়ের পেয়ালায় বিস্কুট ডুবিয়ে খেতে খেতে সংবাদপত্রের পাতায় চোখ রাখতেন। ওনাদের পাড়াটা খুব সুন্দর। বাইরে পেপারওয়ালা, মাছওয়ালা, সবজিওয়ালা, তুলোধুনুরিরা হাঁক দিয়ে যেত। অজয়বাবু পূর্ত দপ্তরে চাকরি করতেন। অবসর গ্রহণের পর যাতে ভালো করে সময়টা উপভোগ করা যায় তার জন্য নরেন্দ্রপুরে খোলামেলা জায়গার উপরে এই বাড়িটা বানিয়েছিলেন চাকরি করাকালীন। ওনাদের একমাত্র ছেলে শুভ সল্টলেকে একটি নামী তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত। রঞ্জিতাও ওখানে কাজ করে। সেই সূত্রে আলাপ পরিচয়। ভালোবেসে ওকে বিয়ে করেছিল শুভ। কিন্তু শ্বশুরবাড়ির কোনো কিছুই যে পছন্দ করে না রঞ্জিতা, সেটা বোঝা গেল বিয়ের বেশ কিছুদিন পর থেকে। সব কিছু কেমন যেন আস্তে আস্তে বদলে যেতে থাকলো। খাদ্যরুচি থেকে শুরু করে বাড়ির সাজসজ্জা। আগে ছুটির দিনে ফুলকো লুচি, কালো জিরে দেয়া সাদা আলুর তরকারির গন্ধে সারা বাড়ি ভরে যেত। বর্ষার দুপুরে পাতে পড়তো গরম গরম ইলিশ মাছ ভাজা বা ইলিশ ভাপা। উফ, স্ত্রী অনুপমার হাতে রাঁধা সেসবের স্বাদ কি এত সহজে ভোলা যায়? কিন্তু আধুনিকা বৌমা রঞ্জিতার কাছে ওই খাবারগুলো নাকি আনহাইজিনিক। তাই তার পরিবর্তে খাদ্য তালিকায় জায়গা নিয়েছে ওইসব চিকেন স্টু, স্প্যানিশ অমলেট, বয়েলড ফিশ এসব। খাঁটি বাঙালি জিভে কি ওসব রোচে? বাড়ির পুরনো ইজি চেয়ারটা বেচে দেওয়া হয়েছে একটি জনপ্রিয় বেচাকেনার সাইটে। পুরানো বাড়ি থেকে আসার সময় ওই চেয়ারটা সঙ্গে করে নিয়ে এসেছিলেন অজয়বাবু, ওনার বাবার একমাত্র পার্থিব স্মৃতি। তার বদলে রঞ্জিতা এনেছে হালফিলের রট আয়রনের চেয়ার। ছেলে বৌমার মুখ চেয়ে সহ্য করছিলেন অজয়বাবু আর অনুপমা দেবী। অনেক সময় অজয়বাবু কিছু বলতে গেলেও বাধা দিয়েছেন অনুপমা দেবী। স্বামীকে বুঝিয়েছেন, আমরা আর কদিন বলো? আর আমাদের ছেলে শুভ তো ওর বউকে কিছু বলে না, তাই ছেলের যদি কোনো অসুবিধা না হয় তাহলেই হলো। ওদের সুখেই আমাদের সুখ। আর তাতানের জন্মের পর এসব ব্যবহার অনেকটা ভুলতে বসেছিলেন বুড়ো বুড়িতে মিলে। কিন্তু সুখ বোধহয় কপালে নেই ওনাদের। দাদু ঠাম্মির সাথে মিশলে নাকি তাতান আধুনিক আদব কায়দা কিছুই সেভাবে শিখতে পারবে না, ব্যাকডেটেড হয়ে যাবে, সেই নিয়ে রঞ্জিতা খুব চিন্তিত। আর এদিকে বুড়ো বুড়ি অপেক্ষায় থাকেন কখন তাতান বাড়ি ফিরবে। ওনাদের জীবনে তাতান এক ঝলক মুক্ত বাতাসের মতো। ওইটুকু শিশু তো আর সাংসারিক কচকচানি বোঝে না। তাই বারণ সত্ত্বেও দাদু ঠাম্মির কাছে এসে ঝাঁপিয়ে পড়ে স্কুল থেকে ফিরে।
কিন্তু রঞ্জিতা আর শুভ একসাথে অফিস থেকে বাড়ি ফিরেই ওকে জোর করে নিজেদের জিম্মায় টেনে নিয়ে যায়। সেদিন স্কুল থেকে ফিরে তাতানকে খাওয়াতে খাওয়াতে আগের দিনের বাকি গল্প শুরু করেন দাদু ঠাম্মিতে মিলে। ঠাকুরমার ঝুলির পাতা থেকে ব্যঙ্গমা ব্যঙ্গমী, পক্ষীরাজের পিঠে চেপে রাজপুত্র নেমে আসে শিশুমনের দুনিয়ায়। গল্প শুনতে শুনতে বুঁদ হয়ে ঠাম্মির কোলে ঘুমিয়ে পড়ে ছোট্ট তাতান। ওকে নিজেদের ঘরে শুইয়ে দিয়ে আসেন দুজন মিলে। কিন্তু অঘটনের বোধহয় কিছু বাকি থেকে গেছিল। অফিস থেকে ফিরে ছেলের ওপর হম্বিতম্বি শুরু করে রঞ্জিতা। সেই সাথে অজয়বাবু আর অনুপমা দেবীও বাদ যান না। হোয়াট সিলি বুক ইজ দিস তাতান? আজকাল এসব হচ্ছে বুঝি? আমি আর তোমার বাবা মিলে দুহাতে পড়ে টাকা রোজগার করে যে পাজল গেম, ভিডিও গেমগুলো কিনে দিই, সেগুলো সব কোথায় গেল? ওগুলো খেললে বুদ্ধি তো খোলে। ছেলের দিকে তাকিয়ে কথাগুলো বলতে বলতেই এবার শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে রঞ্জিতা বলে, বলিহারি যাই আপনাদের। ওইটুকু ছেলে, ওর না হয় জ্ঞানবোধ নেই। 1 মাস বাদে তাতানের পরীক্ষা, আর আপনারা ওকে স্কুলের টাস্ক না করিয়ে এসব ছাইপাস বইয়ের গপ্প শোনাচ্ছেন? না, এই বাড়িতে আর থাকা যাবে না দেখছি। দিস ইজ টু মাচ। ইমিডিয়েটলি শুভকে বলে অন্য ফ্ল্যাট দেখতে হবে। ওখানেই তাতানকে নিয়ে চলে যাব আমরা। এখানে থাকলে আমার ছেলের ভবিষ্যৎ ঝরঝরে হয়ে যাবে। অবশ্য বইয়ের কথায় সায় দেয়া ছাড়া আর কিছুই করার ছিল না শুভর। অজয়বাবু আর অনুপমা দেবীর চোখের সামনে দিয়েই বাড়ি ছেড়েছিল ওরা দিন 3 মধ্যে। যদিও তাতান দাদু ঠাম্মিকে আঁকড়ে ধরেছিল, তবুও ওনাদের কাছ থেকে জোর দিয়ে ওকে পাঁজাকোলা করে তুলে নিয়ে চলে গেছিল ওরা। এদিকে নতুন ফ্ল্যাটে এসে কিছুই ভালো লাগে না তাতানের। দেখতে দেখতে স্কুলের পরীক্ষাও এসে গেল ওর। পরীক্ষার দিন ক্লাস টিচার আরাধ্যা ম্যাম লিখতে বললেন, রাইট সামথিং অ্যাবাউট ইয়োর ফেভারিট পারসন, মানে তোমার প্রিয় মানুষ। সবাই মন দিয়ে লিখবে। যে ফার্স্ট হবে তার জন্য স্পেশাল প্রাইজ আছে। লিখতে শুরু করে সকলে। অনেকেই প্রিয় মানুষ হিসাবে নিজেদের মা, বাবা, স্কুল ফ্রেন্ড অনেকের কথা লিখেছে। কিন্তু ছোট্ট সৌমাল্য বসুর মানে তাতানের উত্তরটা দেখে ক্লাস টিচার ম্যাম খানিকক্ষণ চুপচাপ বসে থাকেন। ও লিখেছে, আমার প্রিয় মানুষ আমার দাদু ভাই আর ঠাম্মি। আগে স্কুল থেকে ফিরলে দাদু আর ঠাম্মির কত আদর করত। ঠাম্মি নিজের হাতে মাঝে মধ্যে লুচি ভেজে আমাকে খাইয়ে দিত। দাদু কত গল্প শোনাতো রূপকথার। আর এখন রোজ বাড়ি ফিরলে হয় ফ্রুট জুস আর নয়তো ওই হেলথ ড্রিঙ্ক। আমার ওই সব খাবার একদম ভালো লাগে না। আর ওই আয়া মাসি আমার গালে ঠুসে ঠুসে খাবার ঢুকিয়ে দেয় টিভিতে ওই সব ঢিসুম ঢিসুম সিনেমা দেখতে দেখতে। আমার খুব ভয় লাগে ওই আয়া মাসিকে। বড্ড পচা এই নতুন ফ্ল্যাটটা। দাদু ঠাম্মিকে আমি মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে ফোন করি। আয়া মাসি জানতে পারলে আমার মা বাবাকে বলে দেবে। দাদু ঠাম্মিকে আমি খুব মিস করি। খুব ইচ্ছে করে ওই বাড়িতে যেতে। চোখের কোণায় বিন্দু বিন্দু জল এসে জমা হয় ওনার। সস্নেহে নিজের কাছে ডাকেন সৌমাল্যকে। তারপর বলেন, তোমার লেখাটা আমার খুব ভালো লেগেছে সৌমাল্য। বলো কি প্রাইজ চাও তুমি? যা চাও তাই দেব। তুমি সত্যি সত্যি আমাকে প্রাইজ দেবে ম্যাম? সৌমাল্যর চোখ দুটো ঝকঝক করে ওঠে। একটু থেমেও বলে, তাহলে আমাকে দাদু ঠাম্মির কাছে ওই বাড়িতে নিয়ে যাবে প্লিজ। আমার যে ওদের দেখতে খুব ইচ্ছে করছে। ম্যাডাম সৌমাল্যর মাথায় হাত বুলিয়ে ওকে আশ্বস্ত করেন। তারপর মুঠোফোনে হাত রাখেন। হ্যালো, আপনি কি মিসেস রঞ্জিতা বসু? আই মিন সৌমাল্যর মা কথা বলছেন? আমি সৌমাল্যর ক্লাস টিচার মিস আরাধ্যা চ্যাটার্জি কথা বলছি। আপনি কি একটু স্কুলে আসতে পারবেন? একটা খুব জরুরি দরকার ছিল। অপর প্রান্ত থেকে ভেসে আসে, হ্যাঁ আমি সৌমাল্যর মা বলছি, কিন্তু কি দরকার বলবেন কাইন্ডলি? আমার ছেলে ঠিক আছে তো?
রঞ্জিতা উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করে। আরাধ্যা বলেন, ইওর সন ইজ পারফেক্টলি অল রাইট, কিন্তু যার জন্য আপনাকে ডাকছি এটা ওর ভবিষ্যতের ব্যাপার। অজ্ঞতা বসের থেকে স্পেশাল পারমিশন নিয়ে শুভকে নিয়ে অফিস থেকে বেরোয় রঞ্জিতা। স্কুলে পৌঁছে নির্দিষ্ট ঘরে এসে পৌঁছায় ওরা দুজন। ক্লাস টিচার আরাধ্যা এবার একটা খাতা বাড়িয়ে দেন ওদের দিকে। তারপর মৃদু কণ্ঠে বলেন, একবার পড়ে দেখুন। পুরোটা পড়ে চুপচাপ বসে থাকে রঞ্জিতা আর শুভ। ক্লাস টিচার এবার বলেন, কি ভাবছেন আপনারা? গুড পেরেন্টিং, বেস্ট স্কুল দেবার নাম করে সৌমাল্যর থেকে ওর শৈশবটা ছিনিয়ে নিচ্ছেন আপনারা? ভাবছেন বেস্ট স্কুল দিলেই বেস্ট এডুকেশন দেয়া হয়ে গেল? যে রূপকথার রাজ্যে ওর কল্পনা শক্তির ডানা মেলছিল তাকেই আপনারা ছেঁটে ফেলতে চেয়েছেন। ছোটদের নিজস্ব একটা জগৎ আছে, সে জগতে সে নিজেই নিজেকে রাজা বা রাজপুত্রের সাথে নিজেকে কল্পনা করে। ওকে ওর নিজের ছন্দে বড় হতে দিন আপনারা, এটাই অনুরোধ। চলুন আমার সঙ্গে এক জায়গায়, তবেই বুঝতে পারবেন কেন এসব বলছি। মন্ত্রমুগ্ধের মতো পা বাড়ায় রঞ্জিতা আর শুভ। ম্যাডামের সাথে গাড়িতে ওঠে ওরা। গাড়িটা এসে দাঁড়ায় ওদের সেই পুরনো বাড়িতে। দরজা খুলে দেয় বাড়ির বহুদিনের কাজের লোক হরেন কাকা। হাতের ইশারায় হরেন কাকাকে চুপ করতে বলেন আরাধ্যা ম্যাডাম। ঘরে ঢুকে রঞ্জিতা আর শুভ দেখে এক অন্য ছবি। দাদুর পিঠে চেপে ঘোড়া ঘোড়া খেলছে তাতান, আর ঠাম্মা ভাতের গ্লাস মেখে ওর মুখে তুলে দিচ্ছে। কোনো জোর জবরদস্তি না, ভাতের থালা এমনিই প্রায় শেষ হয়ে এসেছে। তাতান দাদুর গলা জড়িয়ে ধরে আবদার করছে গল্প শোনার। এক অনাবিল শৈশবের নির্মল হাসিতে ভরে উঠেছে সারা বাড়িটা। রঞ্জিতার চোখে তখন জল। না, এতদিনের ভুলগুলোকে এবার সব শুধরে নিতে হবে। ওইটুকু শিশু অনেক বড় শিক্ষা দিল ওকে। তাতানকে উপযুক্তভাবে সঠিক শিক্ষায় মানুষের মতো মানুষ করে তুলতে গেলে এই বাড়িতেই যে ফিরতে হবে ওদের। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেখা পুষ্পিতা ভৌমিক, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।